ওকে, দেখো আজকে একটা নতুন জিনিস পড়বো, এটার নাম হচ্ছে সিস্টেম কল। সিস্টেম কল জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? সিস্টেম কল কিভাবে কাজ করে? আমরা যে বেসিক্যালি যে কম্পিউটার ইউজ করি, যে অপারেটিং সিস্টেম আমরা ইউজ করি, অপারেটিং সিস্টেম বেসিক্যালি হচ্ছে দুইটা মোড থাকে, একটা হচ্ছে ইউজার মোড, একটা হচ্ছে কার্নেল মোড। ইউজার মোড হচ্ছে যে যারা আমরা বেসিক্যালি যে নর্মাল যে কাজগুলো করি, মানে এজ এ ইউজার, তুমি দেখবে যে আমরা যখন কম্পিউটার ইউজ করি তখন কিন্তু একটা ইউজারে লগ ইন করতে হয়। তুমি এটা দেখছো কিনা? আমরা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি বা যে কোনো ধরনের তখন কিন্তু একটা ইউজারে লগ ইন করি, দেখছো তোমরা এটা? কখনো দেখছো যে যখন আমরা কম্পিউটার স্টার্ট করি তখন কিন্তু একটা ইউজার আসে? ধরো ওই ইউজারটা তোমার নাম দিয়ে হইতে পারে, যে কোনো নাম দিয়ে হইতে পারে। তারপর ওইটাতে আমরা লগ ইন করি, তোমরা তো অনেকেই করো নাকি? পাসওয়ার্ড দাও না, যে যখন আমরা কম্পিউটার স্টার্ট করি তখন পাসওয়ার্ড দিতে হয় না? জি স্যার। তো ওইটা হচ্ছে বেসিক্যালি ইউজার মোড। তো আমরা যে মোডটা বেসিক্যালি ইউজ করি ওইটার নাম হচ্ছে ইউজার মোড। ঠিক আছে? দুইটা আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করি বেসিক্যালি দুইটা মোড থাকে, একটা ইউজার মোড, একটা হচ্ছে কার্নেল মোড। এখন কার্নেল মোডটা কি? কার্নেল মোডের অ্যাক্সেস কিন্তু আমাদের উইন্ডোজ কখনো কার্নেল মোডের অ্যাক্সেস দেয় না। তবে তোমরা যদি ইউজ করো, তোমরা যদি তোমরা, আমি বলি কার্নেল মোড হচ্ছে তোমরা ওই যে মোবাইল বুট করার নাম শুনছো? মোবাইল বুট করতে মানে মোবাইল বুট করার নাম এরকম কোনো কিছু শুনছো? যে মোবাইল বুট করা হয় এরকম কিছু? জি স্যার। হ্যাঁ, ওই মোবাইল বুট করার যে যে সিস্টেমটা বা যে প্রসেসটা, ওইটা এখানে বলা হচ্ছে কার্নেল মোড। বুঝতে পারছো? তো উইন্ডোজ বেসিক্যালি কার্নেল মোড অপারেট করতে দেয় না, বেসিক্যালি পারমিট করে না কার্নেল মোড অপারেট করার জন্য। তবে তোমরা যদি এই যে লিনাক্স বেস যে অপারেটিং সিস্টেম গুলো আছে, যেগুলো একদম কাস্টমাইজ করা বা কাস্টম যে অপারেটিং সিস্টেম গুলো, সেগুলো যদি ইউজ করো তখন তোমরা কার্নেল মোডটা ইউজ করতে পারো। তো কার্নেল মোড এবং ইউজার মোডের মধ্যে তাহলে সম্পর্কটা কোন জায়গায়? কার্নেল মোড এবং ইউজার মোড হচ্ছে, ইউজার মোডে তুমি যদি থাকো, কার্নেল মোড আমি করবো, কার্নেল মোড হচ্ছে যে তুমি যে কোনো একটা রিসোর্সকে, রিসোর্স মানে হচ্ছে হার্ডওয়্যার কে তুমি এটা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে। কার্নেল মোড তুমি যদি ইউজ করো তাইলে তুমি ওই একটা পার্টিকুলার হার্ডওয়্যার বা যে কোনো ধরনের হার্ডওয়্যার বা যে কোনো ধরনের রিসোর্স কে তুমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে, মানে ওই হার্ডওয়্যার বা ওই রিসোর্সের কাছ থেকে তুমি একদম অপটিমাল যে পারফরমেন্সটা সেটা তুমি নিয়ে আসতে পারবা। ঠিক আছে? আর ইউজার মোডে কি হয়? ইউজার মোডে হচ্ছে যে সব রিসোর্স বা সব হার্ডওয়্যারের ডিরেক্ট অ্যাক্সেস থাকে না। বুঝতে পারছো? এটাই হচ্ছে সমস্যা, যার কারণে হচ্ছে যে ইউজার মোডে কিন্তু পারফরমেন্সের 19-20 প্রবলেম হইতে পারে, কারণ যেহেতু ডিরেক্ট অ্যাক্সেস থাকে না রিসোর্সের, সেটা কিন্তু আগে কার্নেলকে কল করবে, দেন হচ্ছে ওই রিসোর্সটাকে ইউজ করবে, তো যার কারণে এটা একটু লেট হয়। আর কার্নেল মোড হচ্ছে যে ডিরেক্টলি তোমার রিসোর্স বা ডিরেক্টলি তোমার হার্ডওয়্যারটাকে ইউজ করতে পারতেছে, যার কারণে হচ্ছে যে পারফরমেন্স টাইমটা অনেক, মানে পারফরমেন্সটা অনেক ইমপ্রুভ হইতেছে, অ্যাজ ওয়েল এজ পারফরমেন্স টাইমটাও কিন্তু কম লাগতেছে, মানে পারফরমেন্স টাইমের দিক থেকেও সে মানে সিগনিফিকেন্টলি কাজ করতেছে। তবে প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে কার্নেল মোডে কাজ করা কিন্তু খুবই সেন্সিটিভ। এগুলো হচ্ছে যারা এক্সপার্ট বা যারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এরা ছাড়া কিন্তু কার্নেল মোডে আমরা নর্মাল পিপলরা কিন্তু কখনো ইউজ করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে কার্নেল মোডে যদি কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা প্রসেস এক্সিকিউশন যদি তোমার করে ডেস্ট্রয় হয়ে যায়, বা কোনো একটা এক্সিকিউশন মানে কোনো একটা প্রোগ্রাম যদি তোমার ক্রাশ করে, তাহলে কিন্তু তোমার পুরো সিস্টেমটা ক্রাশ করবে। পুরা যে কম্পিউটারটা, সেই কম্পিউটারের সিস্টেমটা ক্রাশ করবে। কিন্তু ইউজার মোডে কোনো একটা পার্টিকুলার প্রোগ্রাম যদি ক্রাশ করে, তাহলে পুরা সিস্টেমের উপর সেই কোনো সেই এফেক্টটা পড়বে না। তো এই জন্য আর কি যে কার্নেল মোডটাকে এখানে বলা হচ্ছে প্রিভিলেজ মোড। প্রিভিলেজ মোড কেন বলা হয়? কারণ এই কার্নেল মোডে বেসিক্যালি সব ধরনের রিসোর্স বা হার্ডওয়্যারের ডিরেক্ট অ্যাক্সেস থাকে, এবং সেটা যে কোনো ধরনের হার্ডওয়্যারকে ডিরেক্টলি ইউজ করতে পারে। বুঝতে পারছো? এবং ওই হার্ডওয়্যার বা ওই রিসোর্সের কাছ থেকে সে হচ্ছে অপটিমাম পারফরমেন্সটা পিক করতে পারে। কিন্তু ইউজার মোডে এটা করে না, কারণ ইউজার মোড হচ্ছে যে একদম হায়ার লেভেল, হায়ার লেয়ারে কাজ করে, তো উপরের লেয়ারে কাজ করে। তো যার কারণে আসলে যে কোনো ধরনের রিসোর্স বা কোনো হার্ডওয়্যারকে সে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে না, যার কারণে তার একটু সময় বেশি লাগে। এখন কথা হচ্ছে তাইলে কি হয়? তাইলে কি কার্নেল মোড কখনো ইউজ করে না ইউজার মোড? অবশ্যই ইউজার মোড কার্নেল মোড ইউজ করে। কিছু কিছু প্রোগ্রাম বা কিছু কিছু প্রসেসের ক্ষেত্রে দেখা যায় যে তোমাকে অবশ্যই ওই তোমার এই যে ইয়েটা আছে, যে রিসোর্স বা যে হার্ডওয়্যারটা আছে, সেটাকে অবশ্যই অ্যাক্সেস করার দরকার হয়ে পড়ে। মানে ইউজার মোডে তুমি যে ইউজার মোডে কোনো একটা প্রসেস বা কোনো একটা প্রোগ্রাম যখন রান করে, তখন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সেই প্রসেস বা সেই প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটার জন্য হচ্ছে যে তোমার সেই রিসোর্স বা হার্ডওয়্যারটা ইউজ করার মানে ইউটিলাইজ করার খুব বেশি দরকার হয়ে পড়ে। ঠিক তখনই ইউজার মোডটা কি করে? কার্নেল মোডকে একটা কল করে, ওই কলটাকে এখানে বলা হচ্ছে সিস্টেম কল।
মানে ইউজার মোড কার্নেল মোডকে বলবে, মানে এটা কিন্তু একটা সুইচিং। ইউজার মোড কার্নেল মোড থেকে ইউজার মোড কার্নেল মোডে সুইচ হচ্ছে, আবার কার্নেল মোড ইউজার মোডে কিন্তু সুইচ হচ্ছে। আচ্ছা আমি সুইচিং এর বিষয়টা পরে বলতেছি। তো ইউজার মোডে কোনো একটা প্রোগ্রাম বা একটা প্রসেস যখন এক্সিকিউট করে, তখন ওই প্রসেসের জন্য কোনো ক্ষেত্রে হচ্ছে যে তাকে ডিরেক্টলি ওই হার্ডওয়্যার বা রিসোর্স অ্যাক্সেস করার দরকার হয়ে পড়ে। ঠিক তখনই হচ্ছে ইউজার মোড একটা কল করে কার্নেল মোডকে, যে আমাকে চেঞ্জ হইতে হবে, বা কার্নেল মোডকে কল করে যে না তুমি আমার প্রসেসটা এক্সিকিউশনের জন্য আমাকে ওই রিসোর্সটা ইউটিলাইজ করার সুযোগ দাও। তো ওই কলটাকে এখানে বলা হচ্ছে সিস্টেম কল। ওই কলের পরেই বেসিক্যালি সুইচিংটা হয়। ইউজার মোড তখন কার্নেল মোডে সুইচ করে, আবার যখন কাজটা শেষ হয়ে যায় বা যখন প্রসেস এক্সিকিউশন হয়ে যায়, তখন কিন্তু আবার কার্নেল মোডটা ইউজার মোডে সুইচ করে। তো এই সুইচটাকে বলা হচ্ছে, সুইচিংটাকে বলা হচ্ছে কনটেক্সট সুইচিং। আর এই যে ইউজার মোড কার্নেল মোডটাকে ইউজ করার জন্য যে কল করা হয়, আলটিমেটলি ওই সিস্টেমটা সরি রিসোর্সটা ইউজ করার জন্য, সেই কলটাকে এখানে বলা হচ্ছে সিস্টেম কল। বুঝতে পারছো? বুঝছো সবাই? জি স্যার। তো সিস্টেম কল বেসিক্যালি একটা প্রোগ্রামেটিক ওয়ে। বুঝতে পারছো? তো এখানে লেখা আছে যে সিস্টেম কল বেসিক্যালি একটা সিস্টেমেটিক ওয়ে, সরি প্রোগ্রামেটিক ওয়ে, যেটা আসলে মানে একটা কম্পিউটার প্রোগ্রামিং রিকোয়েস্ট পাঠানো হয় যেন সে ইউজার মোড থেকে কার্নেল মোডে যেন সুইচ করতে পারে, এই আর কি বিষয়টা। বা হচ্ছে ইউজার মোড কার্নেল মোডের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, মানে একটা প্রোগ্রামেটিক ওয়ে রিকোয়েস্ট আর কি। যে রিকোয়েস্ট পাঠায় যে তুমি আমার এটা ইউজ কর, মানে আমার প্রোগ্রামটা এক্সিকিউশনের জন্য তুমি আমার রিসোর্সটা অ্যাক্সেস করার সুযোগ দাও। ঠিক আছে? তো এটাই মূলত আসলে সিস্টেম কলটা। আর সুইচিং হচ্ছে কি, সুইচিং হচ্ছে কল করার পর যে ইউজার মোডটা কার্নেল মোডে সুইচ করে, আবার কার্নেল বা যখন কাজ শেষ হয়ে যায়, প্রোগ্রাম যখন এক্সিকিউট হয়ে যায়, তখন কার্নেল মোডটা আবার ইউজার মোডে সুইচ করে। এই সুইচিংটাকে এখানে বলা হচ্ছে কনটেক্সট সুইচিং। আর ইউজার মোড যখন তার প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য ওই হার্ডওয়্যারের অ্যাক্সেস চায় বা রিসোর্সের অ্যাক্সেস চায়, তখন সে কার্নেল মোডটাকে কল করে। ওই কলটাকে এখানে বলা হচ্ছে সিস্টেম কল। সো সিস্টেম কল বেসিক্যালি আমরা সব জায়গাতেই হয়। যেমন ধরো আমি এখানে এই যে একটা প্রোগ্রাম রান, মানে ধরো আমি একটা প্রোগ্রাম ওইখানে ওপেন করতেছি, ঠিক আছে? সাপোজ কি করে, এই যে দেখো এখানে দেখতে পারতেছো স্ক্রিনটা? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো ধরো এখানে এই যে একটা সফটওয়্যার আছে ওপেন বোর্ড, সেই ওপেন বোর্ডটাকে আমি যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক না, আমি ধরো এখানে রাইট ক্লিক করে ওপেন করলাম। হ্যাঁ ঠিক আছে, তো এইখানে কিন্তু একটা সিস্টেম কল হচ্ছে এখানে। বুঝতে পারছো? কারণ এটাকে রান করার জন্য আমার যে সিপিইউর এক্সিকিউশনটা দরকার। তো সিপিইউর এক্সিকিউশনটা দরকার, বুঝতে পারছো? তো সিপিইউ এক্সিকিউশন কিন্তু না হইলে, বা র্যামের যে লোকেশনটা সেটা যদি না হয়, তাইলে কিন্তু তুমি প্রোগ্রামটা রান করতে পারবে না। তো অপারেটিং সিস্টেম ইজ অল অ্যাবাউট দ্য সিস্টেম কল, মানে সিস্টেম কলের মাধ্যমে অপারেটিং সিস্টেম সবগুলা জিনিস করে থাকে আর কি। বুঝতে পারছো? যে আমি ধরো একটা ফাইলকে সেভ করতে চাচ্ছি, এটাও কিন্তু একটা সিস্টেম কল। বা হচ্ছে ধরো আমি একটা ফাইল ডিলিট করতে যাচ্ছি, ক্রিয়েট করতে যাচ্ছি, এটাও কিন্তু একটা সিস্টেম কল। বা হচ্ছে যে ধরো আমি এখানে এই যে একটা সফটওয়্যার রান করেছি, এটাও কিন্তু একটা সিস্টেম কল। তবে আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখবো যে সিস্টেম কলটা আসলে কিভাবে কাজ করে। এখন ধরো হচ্ছে যে এই যে একটা প্রোগ্রাম, ধরো একটা প্রসেস, এই প্রসেসটাকে যদি আমি কিল করতে চাই বা ইন করতে চাই, এটাও কিন্তু একটা সিস্টেম কল। সো আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে আমাদের যে অপারেটিং সিস্টেমটা মোটামুটি এই সিস্টেম কলের উপরই কাজ করে। এবং একটা প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য, বা হচ্ছে যে তোমার একটা প্রসেস এক্সিকিউশনের জন্য, তারা অলমোস্ট 1000 থেকে আরো বেশি আর কি, 1000 থেকে 1000 প্লাস সিস্টেম কল তারা কল করতে পারে। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে মূলত আসলে সিস্টেম কল। সো অপারেটিং সিস্টেম ইজ অল অ্যাবাউট এ সিস্টেম কল। বুঝছো সবাই? জি স্যার। আমি আরেকবার বলি, আলটিমেটলি কিন্তু তাকে কার্নেল মোডে যাইতেই হবে। কার্নেল মোডে যাওয়া ছাড়া সে কিন্তু কোনো ধরনের কাজ করতে পারবে না। তো আমরা যে মোডটা ইউজ করি সেটা হচ্ছে বেসিক্যালি ইউজার মোড। হ্যাঁ কার্নেল মোডে ইউজ করা যায়, তবে আসলে সবাইকে পারমিট করা হয় না। কারণ ওই যে বললাম যে কার্নেল মোডে কোনো একটা প্রোগ্রাম যদি আনফরচুনেটলি ক্র্যাশ করে, তাহলে কিন্তু পুরো সিস্টেমটা ক্র্যাশ করবে, তোমার পুরো অপারেটিং সিস্টেমটা ডেস্ট্রয় হয়ে যাবে, তখন তুমি এটা ইউজ করতে পারবে না। বুঝতে পারছো? এই জন্য আর কি সব অপারেটিং সিস্টেম হচ্ছে মানে কার্নেল মোডকে অ্যাক্সেস করার পারমিট দেয় না, উইন্ডোজ তো দেয়ই না। তো তবেও তুমি কার্নেল মোড ইউজ করতে পারো যদি হচ্ছে তোমরা ওই যে কাস্টম বেস যে অপারেটিং সিস্টেম গুলো আছে লাইক লিনাক্স বেস, বা তোমরা যদি মোবাইল ইউজ করে থাকো, অ্যান্ড্রয়েড মোবাইল, অ্যান্ড্রয়েডে কিন্তু কার্নেল মোডটা তোমরা অ্যাক্সেস করতে পারবা। মানে যেগুলো ওপেন বেসড ইয়ে আর কি, মানে ফ্রি সোর্স যে অপারেটিং সিস্টেম গুলো, এগুলো কিন্তু তোমরা কার্নেল মোড ইউজ করতে পারবে। তো কার্নেল মোড ইউজ করার সুবিধা কি? সুবিধা হচ্ছে
যে তুমি হার্ডওয়্যারটাকে ফুললি অপটিমালি ইউজ করতে পারবে। ইউজার মোডে কিন্তু অনেক সময় লাগে, কারণ ইউজার মোড তো কার্নেল মোডকে কল করে, দেন কার্নেল মোড হচ্ছে যে একটা পার্টিকুলার রিসোর্সকে সে ইউটিলাইজ করে, সব রিসোর্সকে কিন্তু ইউটিলাইজ করে না। ইউজার মোড থেকে যখন কার্নেল মোড কল করে, সিস্টেম কল যখন করে, তো কার্নেল মোড করলে হচ্ছে যে কি মানে পুরো হোল যে হার্ডওয়্যারটা বা হোল যে সিস্টেম রিসোর্সটা সেটা কিন্তু তুমি ইউজ করতে পারতেছো। তবে এটার জন্য তোমার টাইম মানে টাইমও তোমার কম লাগতেছে, তবে এখানে রিস্কও আছে, বুঝতে পারছো? তো এই আর কি মোটামুটি। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে কিভাবে আসলে সিস্টেম কলটা হয় বা সিস্টেম কল কিভাবে কাজ করে। ওকে, তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমার একটা সোর্স ফাইল আছে, সোর্স ফাইলের মধ্যে কিছু কন্টেন্ট আছে, এই সোর্স ফাইলের কিছু কন্টেন্টকে আমরা অন্য একটা ফাইলে কপি করব, ঠিক আছে, কপি করে পেস্ট করব, ঠিক আছে। কপি করে পেস্ট করা না, জাস্ট আমরা কপি করব, বুঝতে পারছো? আমরা দেখো আমাদের এক্সাম্পলটা হচ্ছে আমাদের কাছে একটা সোর্স ফাইল আছে, সোর্স ফাইলের মধ্যে কিছু কন্টেন্ট আছে, জাস্ট ওই কন্টেন্ট গুলোকে আমরা অন্য একটা ফাইলে কপি করব, বুঝতে পারছো? তো দেখো এটার জন্য কি কি ধরনের এই পুরা জিনিসটা হচ্ছে সিস্টেম কল। দেখো এই কাজটা করার জন্য আমাকে কতগুলা সিস্টেম কল করতে হয়েছে, বুঝছো? এটাকে বলা হচ্ছে সিস্টেম কল সিকোয়েন্স। এই যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে সিস্টেম কল সিকোয়েন্স। মানে এখানে যে বক্স গুলা দেখতে পারতেছো সবগুলো একটা করে সিস্টেম কল, বুঝছো? তো অনেকগুলো সিস্টেম কল যখন একসাথে থাকবে তখন এটাকে বলা হচ্ছে সিস্টেম কল সিকোয়েন্স, বুঝতে পারছো? বুঝছো? তো দেখো এখানে এই তোমরা ইয়ে করো, রেসপন্স করো, নাহলে কিন্তু বুঝতে পারবো না আমি। ওকে, দেখো এখানে কি করতেছে। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে সোর্স ফাইল থেকে আমি সোর্স ফাইলে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো আমি এখানে কপি করব, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে আমাকে প্রথমে হচ্ছে যে আমার ইনপুট ফাইল নেমটা জানতে হবে, ঠিক আছে। ইনপুট ফাইল নেমটা কিন্তু জানতে হবে বলতে আমাকে এটা ইউজারের কাছ থেকে নিতে হবে, সো আমাকে আগে ইনপুট ফাইল নেম জানতে হবে। সো এটা জানার জন্য আমি কি করব, একটা প্রমোট মানে প্রম্পট স্ক্রিন একটা ডেলিভার করব। প্রম্পট স্ক্রিন মানে কি? প্রম্পট স্ক্রিন মানে হচ্ছে একটা আলাদা উইন্ডো আসা, একটা আলাদা উইন্ডো আসবে, উইন্ডো এসে ইউজারকে জিজ্ঞেস করবে যে এন্টার ইওর ফাইল নেম, এন্টার ইওর ইনপুট ফাইল নেম, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। ওকে, তো তারপর হচ্ছে ইউজার এই ফাইলটাকে ইনপুট দিবে। এখন এই কথা হচ্ছে এই ইনপুটটা দুই ধরনের হইতে পারে, যেহেতু আমি এখানে দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে যে ইউজার নিজে টাইপ করে ইনপুট ফাইল নেম দিবে, আর একটা হচ্ছে যে ব্রাউজ করবে, মানে ও অন্য কোনো একটা ফাইলকে সে ব্রাউজ করবে, বুঝতে পারছো? ব্রাউজ করা তো বুঝছো নাকি? জি স্যার। জি ব্রাউজ করা তো স্যার। বুঝো? এই ব্রাউজ করা বুঝো নাকি? জি স্যার। জি স্যার। জি এই যে স্যার, যেমন বুঝি স্যার। যেমন ধরো এই যে এখানে আমি একটা ফাইলকে ওপেন করতে যাচ্ছি, যেমন ধরো এই একটা ফাইলকে আমি ওপেন করতে চাই, হ্যাঁ। ওকে, এই যে ব্রাউজ করলে একটা উইন্ডো আসবে, দেখছো? এই পরে একটা যে কোনো একটা ফাইলকে তুমি এখানে ধরে ওপেন করতে পারবে। তো এটাকে বলা হচ্ছে ব্রাউজিং, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো এটাকে বলা হচ্ছে ব্রাউজিং। তো এই ইনপুটটা মানে ইনপুট ফাইল নেমের যে ইনপুটটা সেটা বেসিক্যালি হচ্ছে দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে যে জাস্ট তুমি ইউজারকে একটা উইন্ডো আসলো একটা, ঠিক আছে, একটা উইন্ডো আসলো, তারপরে বললো যে এন্টার ইওর ইনপুট ফাইল নেম, এটা হইতে পারে। অথবা ইউজারকে বললা যে তুমি অনেকগুলো ফাইল আছে এখান থেকে ব্রাউজ করো, বুঝতে পারছো? তো আমার এখানে প্রথমে ইনপুট ফাইল নেমটা খুব দরকার, তারপরে হচ্ছে যে আমার ওই ইনপুট ফাইল নেম ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য তোমাকে একটা উইন্ডো দিতে হবে। সো এগুলো সবই হচ্ছে সিস্টেম কল, বুঝছো? যখন আমি এই যে উইন্ডোটা দিব সেটাও কিন্তু একটা সিস্টেমকে কল করতেছে, কারণ উইন্ডোটা আমাকে শো করতে হবে ইউজারের কাছে। তো শো করার জন্য আমার কি দরকার? কোনো একটা ডেটা আমি ইউজারকে শো করার জন্য আমাকে কি দরকার হয় বলো তো? ইউজার কিভাবে একটা ডেটা দেখবে, কিভাবে দেখে? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আরে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তো বুঝছি। আচ্ছা ঠিক আছে, গ্রাফিক্যাল মানে সে মনিটরের মাধ্যমে দেখবে না, মানে কম্পিউটারের ক্ষেত্রে তো সে মনিটরে দেখবে। তো মনিটরটা একটা হার্ডওয়্যার না, আউটপুট ডিভাইস। তো এই আউটপুট ডিভাইসকে সে কল করবে, বুঝছো? মানে আউটপুট ডিভাইস, তো সেই আউটপুট ডিভাইসটাকে সে কল করবে, সো এখানে একটা সিস্টেম কল হচ্ছে, বুঝতে পারছো? বুঝছো তোমরা? জি স্যার।
তারপরে হচ্ছে যে ইউজার এটাকে ইনপুট দিবে, সো ইনপুটটা কিভাবে দিবে বলো তো? ইউজার ইনপুট কিভাবে দেয় কম্পিউটারের মধ্যে? Keyboard and mouse. কিবোর্ড বা মাউস, এক্স্যাক্টলি। তাও তাহলে দেখো কিবোর্ড বা মাউসের মধ্যে তাকে ইনপুট দিতে হবে। তো কিবোর্ড বা মাউসের মধ্যে যদি ইনপুট দেয় তাহলে কিবোর্ড আর মাউস কি একটা হার্ডওয়্যার না? जी sir. তাহলে ওই হার্ডওয়্যারটাকে সে রিসিভ করার জন্য ওই আরেকটা সিস্টেম কল করবে। তো এইভাবেই আর কি মোটামুটি সব জিনিস। তা হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারেও কিন্তু একটা রিসোর্স, এই রিসোর্সের নাম কি বলো তো? এই যে তুমি কিবোর্ড মাউসের মধ্যে ইনপুট দিচ্ছ, মনিটরের মধ্যে আউটপুট দিচ্ছ, এই রিসোর্সের নাম কি? এটা কি ধরনের রিসোর্স বলা হয়? আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, লাস্ট ক্লাস বা তার তার আগের ক্লাসে। মনে আছে? এই যে এটার নাম হচ্ছে আইও অপারেশন। এই যে দেখো মাউস কিবোর্ড দেখছো, তো এটাকে বলা হচ্ছে আইও অপারেশন। সো আইও অপারেশন যখন একটা কম্পিউটার যখন আইও অপারেশন নিয়ে কাজ করে, এটা একটা রিসোর্স। আইও অপারেশন নিয়ে যখন কাজ করে তখন কিন্তু সিস্টেম কল করে, কারণ তাকে হার্ডওয়্যার থেকে কল করতে হয়, তারপর মনিটর দিয়ে হচ্ছে সে আউটপুটটা দেখে। সো এটাকে বলা হচ্ছে আইও অপারেশনস। তোমরা মানে বাসায় পড়াশোনা করো না, খালি ক্লাস করো আর ঘুমাও নাকি? তো এইটা বেসিক, এই বেসিক কথাটা জানতে পারো না, মানে বলতে পারলা না, বুঝলাম না আসলে। মাউস কিবোর্ড মনিটর এগুলো তো ইনপুট আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস না? তো এটা একটা রিসোর্স। তো এখানে এখানে এটাই বলা হয়েছে যে এটাই মানে যখন হচ্ছে তুমি ইনপুট নিবা তখন হচ্ছে যে হয় মাউস বা কিবোর্ড থেকে ইনপুট নিবা। বুঝতে পারছো? তো কিবোর্ড বা মাউস যদি ইনপুট নেও তাহলে তো অবশ্যই অপারেটিং সিস্টেমে একটা ইন্টারাকশন লাগবে, ওইটাকে বলা হচ্ছে সিস্টেম কল। তখন অপারেটিং সিস্টেমটা হার্ডওয়্যার থেকে ইনপুট নেওয়ার জন্য কার্নেল মোডকে কল করে, ওইটাই তখন আরেকটা সিস্টেম কল হয়। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তো ইনপুট ফাইল নেওয়া শেষ, এবার হচ্ছে আমার আউটপুট ফাইল নেম। এবার আমার আউটপুট ফাইল নেম দরকার। আউটপুট ফাইল নেমের জন্য আমি একটা এই যে প্রম্পট স্ক্রিন আমরা ডেলিভার করব ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য, আউটপুট ফাইল নেমের ইনপুটটা নেওয়ার জন্য। তো সিমিলারলি আবার সে সিস্টেম কল করবে, কেননা সে আবার হার্ডওয়্যার থেকে ইনপুটটা নিচ্ছে বা হার্ডওয়্যারকে কল করতেছে বা কার্নেল মোডকে কল করতেছে। বুঝছো? কারণ আমার আবার এই যে ইনপুট আউটপুট যে অপারেশন গুলো আছে, এই যে কিবোর্ড মাউস মনিটর, এই তিনটার ইন্টারাকশন এখানে থাকবে। তো আমি তোমার আউটপুট ফাইল নেমের আউটপুট যে ফাইল নেমটা, সেটা আমি ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নিলাম। এইবার হচ্ছে আমাকে ওপেন ইনপুট ফাইল। ওপেন ইনপুট ফাইল মানে কি, যেটা আমরা যে ওপেন ইনপুট ইনপুট ফাইল মানে হচ্ছে তোমার এই যে সোর্স ফাইলটা, সরি তোমার এই যে এই সোর্স ফাইলটা, ঠিক আছে? তা আগে সোর্স ফাইলটার নামগুলো আমি ঠিক করছি। দেখো নাম ঠিক করার জন্য এখানে 1 2 তিনটা সিস্টেম কল দিতে হয়েছে। আউটপুট ফাইল যে ছিল আমাদের ডেস্টিনেশন ফাইল, এই ডেস্টিনেশন ফাইলের নাম তৈরি করার জন্য আমাকে আরো একটা দুইটা তিনটা সিস্টেম কল দিতে হয়েছে। বুঝতে পারছো? মানে সিম্পল একটা নাম ক্রিয়েট দেওয়ার জন্য, ফাইলের নাম দেওয়ার জন্য আমাকে একটা সিস্টেম, তিনটা সিস্টেম কল দিতে হয়েছে। তো এখন দেখো, এখন হচ্ছে যে আমরা এই সোর্স ফাইলটাকে ওপেন করবো, এই জন্য আমি দেখছি যে ওপেন ইনপুট ফাইল। বুঝছো? ওপেন ইনপুট ফাইল। সো এটাও আমাকে একটা সিস্টেম কল করতে হবে, কারণ এই এই ইনপুট ফাইলটা আমার কোন জায়গায় আছে বলো তো? সোর্স ফাইলটা আমার কোন জায়গায় থাকবে, সেভ করা থাকবে কোন জায়গায়? ঘুমাই গেছে সবাই খাওয়া দাওয়া কইরা? জি না স্যার। এটা যদি না পারো তাহলে খবর আছে, আমি ক্লাসে নিব না আজকে। বলো এই সোর্স ফাইলটা কোন জায়গায় সেভ থাকবে? रैम है, এই তো র্যামে সোর্স ফাইল সেভ থাকে। मेमोरी पे सर, কোন মেমোরিতে? सेकेंडरी मेमोरी। তোমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তোমরা যদি এটা না পারো তাহলে কেমনে হবে? সোর্স ফাইলটা কোন জায়গায় সেভ থাকবে পার্মানেন্টলি? র্যামে কি পার্মানেন্টলি সেভ থাকে কোনো জিনিস? আমি বের করি আর তোমরা যদি কর করে শুনো তাহলে তো আলটিমেটলি কোনো লাভ নাই। বুঝছো? এভাবে হবে না আসলে। স্যার রমে থাকবে। রম আসলো কই থেকে? আমি কম্পিউটারের কথা বলতেছি, মোবাইলের কথা বলতেছি না। স্যার হার্ড ডিস্কে নেই স্যার। এক্স্যাক্টলি হার্ড ডিস্কে থাকবে। তো এটা এতক্ষণ কেন লাগলো?
মানে না, এটা স্যার। একজন মানুষ জানলো হার্ড ডিস্কে থাকবে, এখানে আছে 27 জন মানুষ, সবাই জানে স্যার। এখানে 27 জন মানুষ অবশ্যই আছে, স্যার। একজন মানুষ জানে এটা হার্ড ডিস্কে থাকবে, বাকি 26 জন কি ঘুমাইতেছো? জি না স্যার, ক্লাস করেন। তো আজকে ক্লাস করলাম কয়টা? আজকে 7 নাম্বার লেকচার চলে, এখনো তোমরা বলতে পারো না যে একটা ফাইল পার্মানেন্টলি কোন জায়গায় সেভ থাকে কম্পিউটারে। মানে এটা খুবই মানে খুবই আপসেট বিষয় এটা, বুঝছো? খুবই ফ্রাস্ট্রেটিং এটা। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে হচ্ছে তোমাকে এখানে কিন্তু আবার মানে যখন আমরা এটাকে ওপেন করব তখন কিন্তু আবার এখানে সিস্টেম কল করবে। কেন করবে? কারণ ওই ফাইলটা আমার হার্ড ডিস্কের মধ্যে সেভ আছে। তো যেহেতু আমরা হার্ড ডিস্কের মধ্যে সেভ আছে, এটাও কিন্তু একটা হার্ডওয়্যার। হার্ড ডিস্ক কি হার্ডওয়্যার না সফটওয়্যার বলো তো? হার্ডওয়্যার স্যার। হার্ডওয়্যার। কারণ হার্ড ডিস্ক তুমি ওই সিস্টেম ইউনিটের মধ্যে ইনপুট মানে ইনসার্ট করতেছো তুমি, সো এটা একটা হার্ডওয়্যার। সো তোমাকে ওই হার্ডওয়্যারের মধ্যে মানে ওই হার্ড ডিস্কের মধ্যে যে ফাইলটা আছে সেটাকে ওপেন করার জন্য তোমাকে কার্নেল মোডে আবার কল করতে হবে। সো এখানে আরেকটা সিস্টেম কল হবে, বুঝছো ব্যাপারটা? তো এইবার জি হচ্ছে তোমাকে একটা আবার এখানে আবার এটা অপারেটিং সিস্টেম নিজে কল করবে, কারণ হচ্ছে যে সে চেক করে দেখবে যে এই ফাইলটা এক্সিস্ট আছে কিনা। মানে তুমি যে ফাইলটা ওপেন করবে সেই ফাইলটা এক্সিস্ট আছে কিনা। তো ফাইলটা যদি এক্সিস্ট না থাকে তাহলে অ্যাভয়েড করবে, অ্যাভয়েড করা মানে হচ্ছে ক্যান্সেল করে দিবে, কারণ ফাইলেই এক্সিস্ট নাই তাহলে এটা আবার কি করবে, বুঝতে পারছো? মানে সে একটা সার্চ করে আর কি, তুমি যে ফাইলটা দিয়ে ওপেন করতেছো যদি ওই ফাইলটা না থাকে তাহলে অ্যাভয়েড করবে, যদি তুমি ফাইলটা ঠিক থাকে তাহলে তো ওপেন করবে। ঠিক আছে, ওকে। তো এইটা হচ্ছে সে নিজে একটা চেকিং করে সার্চ করে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আউটপুট ফাইল সে ক্রিয়েট করবে। এটাও এখানেও সে সিস্টেম কল করবে, কারণ ওই আউটপুট ফাইলটাও আমার হার্ড ডিস্কের মধ্যে সেভ থাকবে। তোমরা একটু মনে রাখো কষ্ট করে, কারণ তোমরা তো সিএসসি স্টুডেন্ট, ওইটা আনসার না পারলে তোমাদের জন্য লজ্জাকর বিষয়। একটা ফাইল পার্মানেন্টলি হার্ড ডিস্কে সেভ থাকে, র্যামে কখনো কোনো ফাইল পার্মানেন্টলি সেভ থাকে না, সব টেম্পোরারি সেভ থাকে। কারণ কি? কারণ এখানে র্যামে যে জায়গাটা নেয় এটা হচ্ছে একটা ফাইলকে যখন সরি ফাইল না মানে একটা সফটওয়্যারকে যখন আমরা রান করি তখন একটা টেম্পোরারি সেভ থাকে, যখন ওই সফটওয়্যারটাকে আমি ওই প্রসেসটাকে আমি ইন করে দিব তখন কিন্তু র্যামটা খালি হয়ে যায়, মানে ওই র্যামের মধ্যে আর কিছু থাকে না বা ওই সফটওয়্যারে কিছু থাকে না, সেটা পার্মানেন্টলি থাকবে হার্ড ডিস্কের মধ্যে। তাও হার্ড ডিস্কের মধ্যে কি থাকবে? ওটার ইএক্সি ফাইলটা থাকবে, বুঝছো? জি স্যার। তো এটা তো তোমরা সিএসসি স্টুডেন্ট, এটা যদি না বলতে পারো বেশ এটা ফ্রাস্ট্রেটিং। তো ঠিক আছে, দেখো এখন হচ্ছে যে আমরা আউটপুট ফাইলটাকে আবার এখানে ক্রিয়েট করব। ওইখান থেকে তো নেম নিছিলাম, এখন এটাকে আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, তো এখন দেখবো যে এটা, আচ্ছা এটা বলো তো এটা কেন হইলো যে ইফ ফাইল এক্সিস্ট অ্যাবোর্ট, মানে আউটপুট ফাইল যদি এক্সিস্ট থাকে তাহলে আমি অ্যাবোর্ট করব কেন বলো তো? কমন সেন্স দেখি তো তোমাদের। জি স্যার, কোশ্চেনটা বুঝি নাই। বলছি যে আমার আউটপুট ফাইল যদি এক্সিস্ট থাকে তাহলে আমি অ্যাবোর্ট করব কেন? আউটপুট ফাইল এক্সিস্ট থাকলে তো স্যার কোন একটা ফাইল যদি অলরেডি এক্সিস্ট থাকে তাহলে আমি এটাকে অ্যাবোর্ট করব কেন? ওই সিস্টেম কলটাকে টার্মিনেট কেন করব? সেম ফাইল, সেম নামের দুইটা ফাইল। এক্স্যাক্টলি সেম সেম নামে দুইটা ফাইল থাকতে পারবে না। এটা কি এতদিন তোমরা রিয়েলাইজ করছো নাকি? স্যার তোমাদের আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার ওই যে নতুন নিউ ফোন কেনার পরে স্যার ওই যে ফোনের মধ্যে কতগুলো অ্যাপস থাকে এগুলা ডিলিট হয় না কেন স্যার? আবার আমরা যেগুলো ডাউনলোড দিই ইনস্টল দিই এগুলা ডিলিট হয় কেন? ফোনের মধ্যে ডিলিট কেন করবা? এগুলো তো আনইনস্টল করবা। আনইনস্টল জি করে স্যার, দেখছিলা? এগুলা আনইনস্টল হয় না স্যার। হয় না, কারণ এগুলো কোম্পানি কিছু ইয়ে দিয়ে দেয়, কোম্পানি কিছু প্রি ইনস্টল করে অ্যাপ্লিকেশন দিয়ে দেয় যাতে এগুলা পরে আনইনস্টল করা যায় না, এটা কোম্পানি করে। তুমি কোন কোম্পানির ফোন ইউজ করো? স্যার স্যামসাং, স্যার স্যামসাং কোম্পানি। কেন? এটা তো দেওয়ার কথা, তাইলে তুমি ফোন আপডেট দিও। স্যামসাং এগুলো এখন সব চেঞ্জ করে ফেলছে। আগে 2019 সাল পর্যন্ত, 2019 সাল পর্যন্ত বা 20 সালের প্রথম দিকে স্পেশালি হচ্ছে যে যখন ওই যে ইন্ডিয়াতে, তোমরা এটা শুনছো কিনা, ইন্ডিয়াতে যখন ওই যে পাবজি টাবজি অফ করে দিল, এটা কি শুনছো তোমরা? এটা এরকম কোনো ঘটনা ইন্ডিয়াতে যে জি পাবজি অফ? স্যার। তারপরে ইন্ডিয়াতে একটা আন্দোলন শুরু হলো যে কি বলে যে চীনা প্রোডাক্ট বর্জন করা আর কি, বা ব্যান চীনা জি প্রোডাক্ট স্যার। এরকম কিছু। ওই আন্দোলনের পরেই বেসিক্যালি এই কাজটা শুরু করছে ওরা, যে অফিস মানে ওই ব্র্যান্ডের কিছু বা ওই কোম্পানির প্রি ইনস্টল করা কিছু অ্যাপ
তা যেন ইউজাররা ডিলিট করতে পারে বা আনইনস্টল করতে পারে, ওই ফ্রিডমটা ওরা এরপরে দিছে। এর আগ পর্যন্ত কিন্তু ওই ইয়েগুলা মানে ওই অ্যাপগুলা কিন্তু আনইনস্টল করা যাইতো না, এটা ওরা রেস্ট্রিক্ট করে রাখতো। বুঝতে পারছো? তবে আমার মনে হয় স্যামসাং এটার পরে এই কাজও শুরু করেছে, এটা সবাই আগে করতো। যে তাইতে কি হইতো জানো, যে তোমার অ্যাপগুলা যদি ইনস্টল করা না যায় তাহলে ওই যে র্যামে তোমার এগুলাতে একসময় না একসময় রান করতোই, বোধহয় তোমার মেমোরি খাইতো। তুমি এটা রান না করলেও তোমার ওই রোমের মধ্যে প্রচুর মেমোরি খাইতো, বুঝছো? জি স্যার। তো এই আর কি। তবে ওই আন্দোলনের পর থেকে ওই যে এখন হচ্ছে যে আপডেট দেওয়ার পরে দেখবা যে তুমি আপডেট করাইও ফোন, সব স্যামসাং বলো রিয়েলমি শাওমি সবাই এখন ইয়ে করে, ওই যে তাদের যে প্রি ইনস্টল করে অ্যাপগুলো এগুলো এখন ইভেন শাওমি যারা ইউজ করো, শাওমি ব্রাউজার যারা ইউজ করো, ওই ব্রাউজারের এজেন্সিও কিন্তু কমপ্লেন আছে। কারণ ওই ব্রাউজার নাকি আমাদের যে ডাটাগুলা বা আমাদের যে প্রাইভেসি যে ডাটাগুলা বা কনফিডেন্সিয়াল যে ডাটাগুলা সেটা নাকি চীনের, মানে এগুলা চিতা সফটওয়্যার, বুঝছো, চীনের একটা আননোন সার্ভারে এই ডাটাগুলো ট্রান্সফার করতে থাকে। তো শাওমির ব্রাউজার যারা ইউজ করো তারা অবশ্যই সাবধানে ইউজ করবা, বুঝছো। ট্র্যাকিং কিন্তু সবাই করে, কিন্তু এরকম বাজে ট্র্যাকিং মানে এক্সাম্পল খুবই কমে আছে। তো এই সব বিষয় নিয়ে যখন এই যে ইন্ডিয়া যখন আন্দোলন শুরু করলো যে ব্যান চায়না প্রোডাক্ট, বেসিক্যালি এই ঘটনাটা শুরু হয়েছে যে এই যে ইন্ডিয়ার চীনা যখন খুবই একটা মানে মানে অ্যাটাকিং মুডে চলে যায় তাদের বর্ডার ইস্যু নিয়ে। তো এরপর থেকে মূলত ইন্ডিয়াতে এই আন্দোলনটা শুরু হয়েছিল, এবং তখন এরপর থেকে হচ্ছে শাওমি রিয়েলমি স্যামসাং যত ফোন আছে সবাই এই ফ্রিডমটা দেয় ইউজারদেরকে যে তুমি আমাদের চাইলে প্রি ইনস্টল অ্যাপগুলো তুমি আমাদের আনইনস্টল করে দিতে পারবা। তবে এর আগ পর্যন্ত এগুলো আনইনস্টল করা যাইতো না, কারণ এগুলা রেস্ট্রিক্ট করে রাখা হইতো কোম্পানির সফটওয়্যার ডেভেলপার দ্বারা, বুঝতে পারছো? জি তো স্যার, এটা থ্যাংক ইউ স্যার। এটা যদি হচ্ছে আনইনস্টল করা না যায় তাহলে কিন্তু এটা কোম্পানির লাভ। কোম্পানির লাভ কিভাবে, কারণ তুমি যদি একটা কম কনফিগারেশন, আজকালকার দিনে 64 জিবি র্যাম রোম তো আর কিছু না, দেখবা যে কয়েকটা অ্যাপ ইনস্টল দিলে গেম, যারা গেম খেলে তাদের জন্য তো আরো রিস্কি। এখন দেখবা যে এগুলো টুস করে ঠাস করে বা কোনো যে কোনো ভাবে এগুলো ফিল আপ হয়ে যায়। আর এর মধ্যে যদি অ্যাপ গুলা যদি আনইনস্টলও করা না যায় তাহলে তো আরো সমস্যা, আমার মেমোরি আরো দ্রুত ফুরাই জি যাবে। স্যার, অনেকগুলো অ্যাপস আর কাজে লাগে না, ওগুলো তো এমনিতেই থাকে। এক্স্যাক্টলি। তো এটা কিন্তু কোম্পানির লাভ। তো কোম্পানির লাভ কিভাবে, যে তুমি কিন্তু 1 বছর বা 1.5 বছরের মধ্যে আরেকটা ফোন কিনতেছো, বুঝছো। আর এগুলা আসলে ওই যে আপডেট দিবা, যে আপডেট দেওয়া কিন্তু কোম্পানির একটা স্ট্র্যাটেজি। যারা শাওমি ইউজ করো তারা দেখবা যে আপডেট দেওয়ার পর, আমি নিজেও শাওমি ইউজার, আপডেট দেওয়ার পর তাদের ফোন আরো স্লো হয়ে যায়। এই যে 1 বছর 2 বছর পরে, এই জন্য মানুষ বেসিক্যালি যে আইফোনটা চুজ করে, কারণ আইফোন 5-6 বছর ইউজ করলেও সে আগের মধ্যে ফাস্ট থাকে, কিন্তু অ্যান্ড্রয়েড গুলো স্লো করে দেওয়া হয় আপডেট আর দিয়ে। এখন স্যার সবগুলো অ্যাপস আর মাসের মধ্যে মনে হয় 3-4 বার আপডেট স্যার আপডেট হয়। হ্যাঁ আগে এগুলো আসবে। হ্যাঁ, এবং আগে অ্যান্ড্রয়েড লেট ফোন হতো, এখন কিন্তু তো আরো যত সময় যাচ্ছে। ওই যে যারা যে ব্র্যান্ড ব্র্যান্ড যারা, যেমন ধরো শাওমি রিয়েলমি, এরা কিন্তু পরিকল্পনাই করে এরকম যে একজন ইউজার 1 বছরের বেশি বা 1.5 বছর বেশি যাতে আমার ওই ফোনটা ইউজ করতে না পারে, ওরা নিজেরাই আপডেট দিয়ে ফোন স্লো করে দেয়। এটা ওরা করেই থাকে, যদিও ওরা অনেক না করে, কিন্তু এটা করে। তাইলে আমাকে একটা কথা বলো, তাইলে আইফোন কেন স্লো হয় না? আইফোন একবার কিনলে 5-6 বছর তুমি আরামসে চালাতে পারবা। মানে তুমি 2020 সালে যদি আইফোন কিনো, 2023-24 সালেও দেখবা আইফোনের সেম পারফরমেন্স দিচ্ছে, কিন্তু অ্যান্ড্রয়েডের ফোন থেকে এটা তুমি আশা করতে পারবে না, বুঝছো। তো এটা হচ্ছে যে ওই কোম্পানিগুলো এরকম করে আমাদের সাথে, তো এটা তোমাদের বুঝতে হবে আর কি। এই যে জি স্যার। শাওমি, আমি নিজেও শাওমি ইউজার, বুঝছো। আমার ফোন 2019 সালে কি ফাস্ট ছিল আর এখন কি অবস্থা হয়েছে আমার ফোনে। কিন্তু আমি কিন্তু ওই যে আমার র্যাম, আমি মাত্র আমার রোম হচ্ছে মানে ইন্টারনাল যে মেমোরি সেটা হচ্ছে 64 জিবি, ঠিক আছে। আমি ধরলাম 53 জিবি, কারণ হচ্ছে 64 জিবি অনেকটা হচ্ছে অপারেটিং সিস্টেম ইয়ে করে। তো এখানে অ্যাভেলেবেল আছে ধরো 52 জিবি। তো 52 জিবির মধ্যে আমি মাত্র 27 জিবি ইউজ করতেছি, তারপরে আমার ফোন স্লো হয়ে যায়, হ্যাং করে। মানে এটা কেন করে, কারণ ওই যে ডেভেলপার যারা আপডেট দেয় ওই কোম্পানি, এরা ইচ্ছা করে কিছু জিনিস ইয়ে করে দেয় যাতে ওই ফোনটা স্লো হয়ে যায়, কিছু করার নাই, এটা আমরা তো এর কিনতেছি। জন্য স্যার এখন ওই রিয়েলমি শাওমি এগুলা সবাই মানে অ্যাভয়েড করে আস্তে আস্তে। এগুলা একটা কেনার পর এগুলা যখন মনে হয় এরকম, তারপর আবার এটা অ্যাকচুয়ালি বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোন কোম্পানির স্ট্র্যাটেজি এরকম। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন কোম্পানির স্ট্র্যাটেজি গুলো এরকম। তাহলে আমি এটাই তো বললাম যে আইফোন কেন তাহলে মানুষ কিনে, আইফোন কিনে ওই যে তুমি যদি আজকে আইফোন কিনো 2021 সালে, তাহলে দেখবা 2025 সালেও গিয়েও সেম পারফরমেন্স দিচ্ছে, বুঝছো। স্যার আইফোন তো এখন মামলা খাইছিল স্যার এরকম স্লো করে দেওয়ার জন্য।
ওইটা আমি জানি না আইফোনে আসলে। স্যার হ্যাঁ। আরএফ হ্যাঁ স্ট্র্যাটেজি ওইটা বলে। স্যার 1-2 বছর আগে iPhone ব্যাটারি চেঞ্জিং এর জন্য একটা আপডেট দিয়ে ফোন স্লো করে দিছিল। হ্যাঁ অনেক অনেক কাজ করে, আমি এরকমও শুনছি ওই যে তোমার ওই যে আইফোন, হ্যাঁ ঠিক আছে তুমি যেটা বলছো যে ব্যাটারিটা তাড়াতাড়ি যাতে ড্রেন হয় এই জন্য যেন একটা আপডেট দিয়ে ওরা মানে এমন আপডেট দিছে যেন তাড়াতাড়ি যাতে ড্রেন হয় ব্যাটারিটা, বুঝতে পারছো? তো এরকম, হ্যাঁ এরকম কোম্পানিরাই করে কিন্তু, বুঝছো? কোম্পানির এটা এটা আসলে খুব ইচ্ছা করে করে যেন ইউজাররা হচ্ছে ফোনটা চেঞ্জ করে, কারণ একজন ইউজার যদি একটা মানে যা আমাদের মতো ইউজার যারা, আমি তো একটা ফোন কিনলে 3-4 বছর আগে এটা ছাড়ি না। আমাদের মতো যারা ইউজার আছে তারা তো একটা ফোন কিনলে আর যদি ভালো সার্ভিস দিতে তো আর ছাড়বেই না, মনে করো 3-4 বছরের আগে তো ছাড়বে না। তো এটা যাতে না করে, কারণ ওরা তো প্রচুর ফোন তৈরি করতে হয় এদেরকে, প্রোডাকশন কস্ট আছে, অন্য সকল কস্ট আছে, তো এটা যাতে একজন ইউজার না করতে পারে আরো যাতে কিনে আর কি, সেই হিসেবে আর কি। কিন্তু এতে তো হচ্ছে যে যারা কনসাস ইউজার, ঠিক আছে, যারা আইটি লাইনের মানুষ এরা তো জানে এই বিষয়টা, তারা তো আলটিমেটলি ওদের ফোন আর কিনবে না। যেমন আমি আর শাওমির ফোন কিনবো না, বুঝছো? আমি কিনলে এখন স্যামসাং কিনবো বা এর চেয়ে বেটার যেটা আছে ওইটা কিনবো। আচ্ছা স্যার, অনেক অ্যান্ড্রয়েড সেটে তো এই ডেভেলপার মোড বলে একটা অপশন আছে স্যার, ওইটা দিয়ে কি আবার কোনো কিছু আপডেট ডিলিট বা না না এরকম না না, কিছু কি? ওইটার কোনো ওইটা তো তুমি জাস্ট এইটা দিয়ে তুমি কিছুই করতে পারবে না। এই এটাতে তেমন ডেভেলপার কোনো অপশন তো নাই। ওরাই দিয়ে দেয়, ডেভেলপার অপশন তো ওরাই দিয়ে দেয়, এইটা দিয়ে খুব একটা বেশি ইমপ্রুভ করা যায় না এগুলা। এটা আরো তুমি দেখবা যে আরো ব্যাটারি ড্রেন করতেছে তুমি যদি এগুলো ইউজ করো, বুঝছো? এই আর কি মোটামুটি। তো এগুলো হচ্ছে বিজনেস, বুঝছো? এই বিজনেস না করলে কোম্পানিরা টিকতে পারবে না আসলে। যারা একদম ফোন বিক্রি করেই চলে, যেমন রিয়েলমি কোম্পানি ফোন বিক্রি করেই চলে, ফোন তারপরে অ্যাক্সেসরি এগুলো বিক্রি করে চলে। স্যামসাং কিন্তু ফোন বিক্রি না করলে চলতে পারবে, স্যামসাং এর এখন যে মানে এখন যে মার্কেট, ফোন বিক্রি না করলে চলতে পারবে। কিন্তু ওই যে শাওমি রিয়েলমি এগুলো তো নতুন কোম্পানি, আর অলমোস্ট নতুন কোম্পানি, তো চলেই ফোন বিক্রি করে, বুঝছো? তো এখন আসো তো এখানে আচ্ছা এটা হ্যাঁ এটা যেটা বলছিলাম যে তোমার একটা কম্পিউটারের মধ্যে অবশ্যই সেম নামের ফাইল থাকতে পারবে না। সব যত ফাইল বা যত ফোল্ডার হবে সবগুলো হচ্ছে ইউনিক ইউনিক নাম থাকতে হবে আর কি। এই জন্য বলছে যে তোমার যে আউটপুট ফাইলটা ক্রিয়েট হবে সেই ফাইলটার নেম যদি তোমার হার্ডওয়্যারের মধ্যে এক্সিস্ট থাকে বা কোনো একটা পার্টিকুলার ফোল্ডার বা কোনো একটা পার্টিকুলার ড্রাইভের মধ্যে যদি এক্সিস্ট থাকে তাহলে এটা অ্যাভয়েড করতে হবে, কারণ আমাদের অবশ্যই ইউনিক নেম ইউজ করতে হবে। সো এটার জন্য একটা সিস্টেম কল হবে, কারণ সেখানে সার্চ করবে তোমার হার্ড ডিস্কের মধ্যে যে এই সেম নামে কোনো ফাইল আছে কিনা, বুঝতে পারছো? তো এরপরে মূলত আসলে আসল কাজটা শুরু হবে। এরপরে হচ্ছে যে ইনপুট ফাইল থেকে সব ডাটা হচ্ছে আউটপুট ফাইলে রাইট করবে, মানে ইনপুট ফাইলে সব ডাটা রিড করবে, রিড করে ওই ডাটাটা হচ্ছে আউটপুট ফাইলের মধ্যে রাইট করবে। তো এখানে বেসিক্যালি একটা লুপ চলবে। তো এই কাজটা কতক্ষণ হবে? যতক্ষণ না কোনো ধরনের ফেইলিওর আসে। ফেইলিওর মানে হচ্ছে যে মানে এইটাই আমি বুঝাচ্ছি, যদি কোনো ধরনের এরর না আসে বা হচ্ছে যে তোমার ইনপুট ফাইলটা শেষ হয়ে যাচ্ছে এরকম যদি কোনো কেস না আসে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে এই রিডিং এবং রাইটিংটা এখানে চলতে থাকবে, বুঝতে পারছো? তো এটার জন্য অবশ্যই তোমার সিস্টেম কল হবে। সিস্টেম কল ছাড়া এটা তো মানে কার্নেলকে কল ছাড়া, কার্নেল মোডকে কল ছাড়া এটা কখনো এটা পসিবল না, বুঝতে পারছো? বুঝছো? তো এখানে পরবর্তীতে হচ্ছে যে তোমার আউটপুট ফাইলটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা আউটপুট ফাইলটাকে ক্লোজ করে দিব, এটাও একটা সিস্টেম কল। দেন হচ্ছে আমরা ইউজারকে মেসেজ দিব যে না তোমার কাজ শেষ হয়ে গেছে। সো অবশ্যই এই কাজ ইউজারকে যে মেসেজ দিব এই দেওয়াটাও কিন্তু একটা সিস্টেম কল, কেননা আমরা মনিটরটাকে ইউজ করতেছি। সো এখানে মনিটর হচ্ছে আইও অপারেশনস, ঠিক আছে? তো এর পরবর্তীতে হচ্ছে টার্মিনেট নরমালি। সো এই যে পুরো এক্সাম্পলটা, এই পুরো এক্সাম্পলটার কাজ হচ্ছে যে আমাদের কাছে একটা সোর্স ফাইল থাকবে, সোর্স ফাইলের কন্টেন্টটাকে জাস্ট ডেস্টিনেশন ফাইলে কপি করব। এই কাজটার জন্য আমাকে এতগুলা সিস্টেমকে কল করতে হয়েছে, বুঝতে পারছো? অপারেটিং সিস্টেমকে এতগুলা সিস্টেম কল করতে হয় বা এতগুলা কল করতে হয়। সো এইভাবে দেখা যায় যে একটা সিম্পলি একটা কাজের জন্য এরকম অনেক ইয়া আছে যারা হচ্ছে যে মানে এরকম অপারেটিং সিস্টেম থাউজেন্ড অফ কল করতে পারে আর কি। মানে একটা সিম্পল কাজের জন্য সে এরকম মানে এরকম 1000 বা তার বেশি কল করে আর কি, বুঝতে পারছো? জি স্যার। তো আমি আবার বলতেছি দেখো এখানে সিস্টেম কল ছাড়া কিন্তু
এখানে তুমি কোনো ধরনের কাজই করতে পারো। অপারেটিং সিস্টেম ইজ অল অ্যাবাউট সিস্টেম কল, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখানে কারো কোনো কোয়েশ্চন আছে তোমাদের? তোমাদের বেসিক ক্লিয়ার না কেন বলো তো? তোমরা মনে হয় স্টাডি কম করো, পড়াশোনা কম করো। তোমাদের বেসিক ক্লিয়ার হইতে হবে, বুঝছো? আমরা টিচারদের কাছ থেকে আর না শিখে নিজে নিজে শেখাটা বেটার আমার মনে হয়, বুঝছো? আমাদের কাছ থেকে যা শিখবা এগুলা বেশি দিন মনে থাকবে না। তুমি নিজে যা শিখবা, আমি মনে হয় এটা প্রথম ক্লাসে বলছিলাম যে অন্যের কাছ থেকে যে জোর করে শেখানো এগুলা এতদিন বেশি দিন মনে থাকে না। নিজে যেটা শিখবা, নিজে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে সেটা বেশি দিন মনে থাকবে, সেটা ঘটনা হিসেবে ব্রেইনের যে মেমোরিতে সেটা অনেক দিন বেশি থাকে, কারণ এটা তুমি নিজে এক্সপিরিয়েন্স থেকে শিখছো, নিজে খেটে খুঁটে কষ্ট করে শিখছো, তো এটা বেশি মনে থাকে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে কি কি ধরনের সিস্টেম কল আছে। তো এরকম সিস্টেম কল অনেক ধরনের হয়, তবে আমি যদি রাফলি বলি তাহলে হচ্ছে যে আমরা 5টা মেজর ক্যাটাগরি আছে। তো একটা হচ্ছে যে প্রসেস কন্ট্রোল, ফাইল ম্যানিপুলেশন, ডিভাইস ম্যানেজমেন্ট, ইনফরমেশন মেইনটেনেন্স, কমিউনিকেশন, বুঝছো? প্রসেস কন্ট্রোলেও কিন্তু যে সিস্টেম কল করতে হয়। ফাইল ম্যানিপুলেশন হচ্ছে যে আমরা এতক্ষণ যে এক্সাম্পলটা দিচ্ছি ওইটা বেসিক্যালি একটা ফাইল ম্যানিপুলেশন ক্যাটাগরিতে পড়ে, বুঝছো? ফাইল ম্যানিপুলেশন ক্যাটাগরিতে পড়ে। তারপরে হচ্ছে যে ডিভাইস ম্যানেজমেন্ট, ইনফরমেশন মেইনটেনেন্স, কমিউনিকেশন। সো এই যে দেখো এখানে প্রসেস কন্ট্রোলে কি কি ধরনের সিস্টেম কল হইতে পারে। সো প্রসেস কন্ট্রোলে বেসিক্যালি একটা মিনিট ফাইন ফাইন। ওকে, দেখো এখানে আসলে এই প্রসেস কন্ট্রোলের মধ্যে কি কি সিস্টেম কল হইতে পারে। তো প্রসেস কন্ট্রোলের মধ্যে হইতে পারে যে প্রসেসকে ইন করা বা অ্যাবর্ট করা, হ্যাঁ। এগুলো হচ্ছে বেসিক্যালি এক একটা টার্ম আর কি, যে কিভাবে সিস্টেম কলটা হচ্ছে, বুঝছো? যেমন এই যে আমরা যদি কোনো একটা প্রসেসকে যদি, যেমন ধর আমরা যদি একটা প্রসেসকে এক্সিকিউট করতে যাই তাহলে এটাকে প্রথমে লোড করতে হয়, মেমোরিতে লোড করতে হয়, তারপর হচ্ছে এটাকে এক্সিকিউট করতে হয়, ঠিক আছে? সো এই যে লোড করার জন্য একটা সিস্টেম কল করবে, এক্সিকিউট করার জন্য একটা সিস্টেম কল করবে, ঠিক আছে? তো আবার যখন এই প্রসেসের এক্সিকিউশনটা যখন শেষ হয়ে যাবে তখন এটাকে ইন করতে হয়। সো অ্যাবর্ট করতে হয় কখন? অ্যাবর্ট হচ্ছে যে যখন ধরো কোনো ধরনের এরর হয়ে যায়, যেমন ধরো তোমরা একটা সফটওয়্যারকে যখন তোমরা রান করতেছো তখন দেখায় না, হঠাৎ করে দেখায় না যে কি তোমার সিস্টেম মানে ইয়াটা কোন কি বলে প্রোগ্রামটা ক্র্যাশ করছে এরকম কিছু একটা। তোমরা এটা ফিল করছো কিনা বা দেখছো কিনা যে সফটওয়্যার কখনো ক্র্যাশ করা দেখছো কখনো? জি স্যার। হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে এক ধরনের এরর। তো তখন হচ্ছে যে ওই প্রসেসটাকে অ্যাবর্ট করতে হয়, বুঝতে পারছো? তো এই অ্যাবর্ট করার জন্য কিন্তু সিস্টেম কল হয়, এগুলো জাস্ট দেওয়া আর কি, বুঝছো? এখানে কিন্তু সব আসে না, জাস্ট মেজর কিছু এখানে বলা। তারপর হচ্ছে যে প্রসেস ক্রিয়েট করার জন্য বা ওই যে টার্মিনেট করার জন্য এখানে সিস্টেম কল করা হয়। তারপরে হচ্ছে যে তোমার ধরো ওই যে সিস্টেমের যে প্রসেস যে এট্রিবিউট মানে সেট প্রসেস এট্রিবিউট। আচ্ছা, প্রসেস এট্রিবিউট মানে এখানে কি বোঝায় বলো তো, বলতে পারবা? প্রসেস এট্রিবিউট মানে কি আহ বলতে পারবা কেউ? কার কোনো আইডিয়া আছে? না স্যার। Okay. এই মাইকটা অফ করো।
কে মাইক ইউজ করতেছে? এই মাইকটা অফ করো। এইখানে আমি পাচ্ছি না আসলে এটা। ওকে, এখানে প্রসেস অ্যাট্রিবিউট বলতে এটা বোঝাচ্ছে যে প্রতিটা প্রসেসের একটা করে আইডি থাকে, পোর্ট থাকে, পোর্ট, বুঝছো? এটাকে বলা হয় পিআইডি, বুঝছো নি? পোর্ট নাম শুনছো? প্রসেসের যে পোর্ট থাকে এটা জানো কেউ? জি স্যার, নেটওয়ার্কিং তো পড়ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, নেটওয়ার্কিং এ। হ্যাঁ, এটা প্রতিটা প্রসেসের একটা করে পোর্ট থাকে, যে এই প্রসেসটা কোন পোর্টে। তোমরা জ্যাম্প ইউজ করছো? জ্যাম্প জ্যাম্প ইউজ করছো? জি হ্যাঁ, স্যার। এই যে কি বলে, ওয়েবে কোড করার জন্য। আর স্যার এসকিউএল এর জন্য করছিলাম স্যার। ওই জ্যাম্প দেখবা, জ্যাম্প হচ্ছে যে ওইখানে, আমি তো অনেক আগে দেখছিলাম, কোন একটা সফটওয়্যার জানি ইনস্টল থাকলে ওই জ্যামটা ইউজ করা যায় না। ওইটা কি কখনো ফেস করছো তোমরা? ভুলে গেছি আসলে, ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তো দেখো এখানে আছে প্রতিটা প্রসেসের একটা করে অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউট মানে হচ্ছে প্রসেসটা কোন পোর্টে লঞ্চ করবে বা কোন পোর্টে রান হবে, সেটা আসলে অপারেটিং সিস্টেম ডিসাইড করে, বুঝছো? ওইখানে ওইটাকে বলা হচ্ছে এখানে অ্যাট্রিবিউট। তো এখানে প্রসেসের যে পোর্টটা, সেই পোর্টটা কি হবে বা কিভাবে হবে সেটার জন্য সে সিস্টেম কল করবে, আবার এটাকে সেট করার জন্য সিস্টেম করবে। তো আমি যেটা বলছিলাম যে জ্যাম্প একটা অপারেটিং সিস্টেম আছে যেটা বেসিক্যালি আমরা ওয়েবে কাজ করার জন্য, এটাকে ওয়েবে বা অন্য যে কোনো মাইস্কুয়েল এ কাজ করার জন্য আমরা এটা ইউজ করে থাকি বা ইনস্টল করি। তো এই জ্যামটা হচ্ছে যে যদি তোমার কম্পিউটারে মনে হয় কোন কি সফটওয়্যারটা ওপেন, মানে আমি আসলে ভুলে গেছি, যাই হোক, মানে ধরো একটা সফটওয়্যার ওপেন থাকলে ওই জ্যামটা তুমি ইউজ করতে পারবে না, বুঝছো? মানে ইনস্টল হবে না। ইনস্টল হবে না কেন? কারণ ওই পার্টিকুলার সফটওয়্যারটা যে পোর্ট নিয়ে অপারেটিং সিস্টেমে অলরেডি ইনস্টল আছে, সেম পোর্ট হচ্ছে জ্যাম্প ইউজ করে, সেম পোর্ট হচ্ছে জ্যাম্প ইউজ করে রান করতে চায়, বুঝছো? মানে দুইজনের পোর্ট সেম। তো এরকম যদি কন্ট্রাডিকশন হয় তাহলে কিন্তু ওই কোনো একটা সফটওয়্যারকে তুমি আনইনস্টল করতেই হবে, আনইনস্টল করে আবার নতুন করে অন্য একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হবে। তো এটা আমি বলছিলাম যে প্রতিটা এখানে প্রসেসের কিন্তু একটা করে পোর্ট থাকে, এটা যেটার নাম হচ্ছে পিআইডি। এটা হচ্ছে আমরা যখন ওই যে কি বলে প্রসেস শিডিউলিং যে অ্যালগরিদম গুলা পড়বো তখন দেখবো আর কি, যে কিভাবে এগুলা কাজ করে আর কি। তো প্রতিটা তোমার প্রসেসের কিন্তু একটা করে পোর্ট থাকে। তো এই আর কি, তো প্রতিটা পোর্ট কি কোন প্রসেস কোন পোর্টটা ইউজ করবে সেটা আসলে অপারেটিং সিস্টেম ডিসাইড করে আর কি। তো পরবর্তীতে হচ্ছে যে ওয়েট ফর টাইম, কোনো প্রসেস অনেক সময় বেশি টাইম নেয় বা অনেক সময় বেশি টাইম নিয়ে হচ্ছে এক্সিকিউট করে বা লোড নেয়। তো তখন হচ্ছে যে বা তোমার ধরো মাল্টিপল প্রসেস যদি হয়, একটা প্রসেস ক্লোজ হইতে একটু টাইম নিতে পারে, বুঝছো? বা ওইটা আরেক অন্যটা রান হইতে মানে একটু টাইম নিতে, তখন হচ্ছে যে ওয়েট ফর টাইমের একটা সিস্টেম কল আসে। তো এইভাবে আর কি। তারপরে পাশাপাশি হচ্ছে যে সিস্টেম মানে প্রসেসকে যখন হচ্ছে আমি লোড করাবো তখন যেন মেমোরি এক্সিকিউট করে বা মেমোরি অ্যালোকেট করে, এবং পাশাপাশি যখন আমি ইন করবো তখন এটা যেন ফ্রি মেমোরি করে। তো এগুলো বেসিক্যালি সবগুলো হচ্ছে এক একটা সিস্টেম কলের নাম, বুঝতে পারছো? যেটা আসলে প্রসেস কন্ট্রোলের সাথে ইনভলভ। এর পরবর্তীতে আসা হচ্ছে ফাইল ম্যানিপুলেশন বা ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্ট হচ্ছে যে আমি যেটা এতক্ষণ যে এক্সাম্পলটা দেখাইলাম, যে এটা যে যে একটা সোর্স ফাইল থাকবে, এটার কন্টেন্টকে অন্য একটা ফাইলে কপি করা। তো এটা বেসিক্যালি হচ্ছে যে এই যে ফাইল ম্যানিপুলেশনের মধ্যে পড়ে, বা ফাইল ম্যানিপুলেশন বা ফাইল ম্যানেজমেন্ট ক্যাটাগরির মধ্যে এই জিনিসটা পড়ে। তো এখানে তোমরা কি করবে, যে ফাইল ক্রিয়েট করার জন্য ফাইল ক্রিয়েট বা ফাইল ওপেন বা ক্লোজ, হ্যাঁ, রিড রাইট রিপোজিশন, যে তারপর হচ্ছে যে ফাইলের অ্যাট্রিবিউট, সেট ফাইল অ্যাট্রিবিউট, এগুলো সবগুলোর জন্যই সে একটা অপারেটিং সিস্টেম গুলো হচ্ছে সিস্টেম কল করে আর কি, বা কার্নেল মোডকে কল করে, বুঝতে পারছো? তো পরবর্তীতে আসে হচ্ছে ডিভাইস ম্যানিপুলেশন। ডিভাইস ম্যানিপুলেশন একদম ইজি। ডিভাইস ম্যানিপুলেশন হচ্ছে যেমন ধরো আমরা কম্পিউটারের মধ্যে যখন একটা পেন ড্রাইভ ইনস্টল করি, ইনস্টল না মানে যখন আমরা ইনসার্ট করি, তখনও কিন্তু ওই যে যেহেতু আমরা হার্ডওয়্যার নিয়ে হার্ডওয়্যারটা হচ্ছে যে তোমার মানে অপারেটিং সিস্টেম ইয়ে করবে, ইন্টিগ্রেট করবে, তখন কিন্তু ইউজার মোড কার্নেল মোডকে কল করে, যেন তোমার ওই হার্ডওয়্যারটাকে সে পার্টিকুলারলি বা ইফিসিয়েন্টলি, যেন হার্ডওয়্যার বলতে তোমার এই পেন ড্রাইভটাকে যেন সে ইফিসিয়েন্টলি ইউজ করে। তো এই জন্য এখানে বলা হয়েছে যে
রিকোয়েস্ট ডিভাইসের কাছ থেকে যখন রিকোয়েস্ট আসে বা ডিভাইস যখন রিলিজ করা হয়, তখন হচ্ছে যে ওই অপারেটিং সিস্টেম গুলো সিস্টেম কল করে, বা ওই ডিভাইসের কাছ থেকে যখন তুমি ডাটা রিড করো বা ওই ডিভাইসে রাইট করো, তখনও কিন্তু এগুলা সিস্টেম কল করে থাকে আর কি। তারপরে আছে যে তোমার এই যে অ্যাট্রিবিউট তো হলো যে প্রতিটা, বললাম যে এখানে রান করার জন্য একটা পার্টিকুলার, মানে এটা তো তুমি আলটিমেটলি যখন তুমি ইনসার্ট করবা তখন এটারও তো একটা প্রসেস রান হবে, ওই প্রসেসটা একটা পার্টিকুলারলি পোর্টের মধ্যে রান হবে, বা যেটাকে বলা হচ্ছে পিআইডি থাকে আর কি, বুঝতে পারছো? তো এইভাবে আর কি। তারপর হচ্ছে লজিক্যালি অ্যাটাচ বা ডিটাচ ডিভাইস। লজিক্যালি অ্যাটাচ মানে হচ্ছে যে যেমন ধরো হচ্ছে যে আমরা যখন একটা পেন ড্রাইভকে ইনসার্ট করি, তখন আমার এখানে যে অপারেটিং সিস্টেমে তোমাকে মেসেজ দিবে যে ইয়োর পেন ড্রাইভ অর ইয়োর ডিভাইস ইজ ইনস্টলিং, ঠিক আছে? তো এটাও কিন্তু একটা সিস্টেম কলের মধ্যে করে। আবার তুমি যদি ওই পেন ড্রাইভটাকে তুমি যদি এক্সিট করতে চাও বা রিলিজ করতে চাও, তখন কিন্তু ওই যে এক্সাক্ট নামে একটা জিনিস আছে, তোমরা কি এটা দেখছো কিনা? এক্সাক্ট, যেমন ধরো এটাকে যদি, না এখানে নাই, তোমরা দেখবা যে পেন ড্রাইভ ঢুকানোর পরে রাইট ক্লিক করলে এক্সাক্ট নামে একটা জিনিস আছে, ইজেক্ট ই জে জি স্যার। ই জি জে স্যার। সিটি এরকম কিছু একটা। তো ইজেক্ট যদি করো তাহলে এটা হচ্ছে যে লজিক্যালি ডিটাচ হয় আর কি। এটা লজিক্যালি ডিটাচ মানে অপারেটিং সিস্টেম ওই প্রসেসটাকে রিলিজ করে দেয়, বুঝছো? ইজেক্ট মানে হচ্ছে যে তুমি যে পেন ড্রাইভটা ঢোকানোর পর যে তোমার অপারেটিং সিস্টেমের মধ্যে যে প্রসেসটা শুরু হয়েছে, তো তুমি যদি ইজেক্ট করে দাও, এটাকে বলা হচ্ছে লজিক্যালি ডিটাচ করা, লজিক্যালি ডিটাচ করা। তো তখন অপারেটিং সিস্টেম ওর যে প্রসেসটা, সেই প্রসেসটাকে সে রিলিজ করে দেয়, তখন কিন্তু এইগুলো সিস্টেম কলই করে। তো আমি আবার বলতেছি, শুনো, আবার নেক্সট ক্লাসে আবার ভুলে যাইও না, অপারেটিং সিস্টেম ইজ অল অ্যাবাউট সিস্টেম কল দিয়েই সে সবকিছু করে থাকে, বুঝছো? আচ্ছা, তারপর হচ্ছে ইনফরমেশন মেইনটেনেন্স। ইনফরমেশন মানে হচ্ছে যে তোমার কম্পিউটারের মধ্যে যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো হচ্ছে আপ টু ডেট করার জন্য অপারেটিং সিস্টেম অনেক সিস্টেম কল করবে আর কি, বুঝছো? অনেক কার্নেল মোডকে কল করবে, যেমন হচ্ছে যে ডেট টাইম এগুলাকে ঠিক রাখা, তারপরে সিস্টেমের ডাটা, বুঝতে পারছো? তারপরে হচ্ছে যে প্রসেসের যে অ্যাট্রিবিউট গুলা বা ফাইল বা ডিভাইসের যে অ্যাট্রিবিউট গুলা সেগুলো ঠিক আছে কিনা বা সেগুলোকে সেট করা কিনা, এই যে মেইনটেনেন্সটা, এই মেইনটেনেন্সটাকে বলা হচ্ছে ইনফরমেশন মেইনটেনেন্স। তো এটা যখন সে করবে তখনও কিন্তু সে আলটিমেটলি ওই সিস্টেম কলই করবে, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। ওকে, এরপরে হচ্ছে ফাইনাল হচ্ছে কমিউনিকেশন। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে মাল্টিপল প্রসেস রানের ক্ষেত্রে প্রসেস গুলো হচ্ছে নিজেদের মধ্যে সিঙ্ক্রোনাইজেশনের জন্য ডেটা কমিউনিকেশন করে, ডেটা না বলতে নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন করে। কমিউনিকেশনটা কিভাবে হয়, যেমন ওই যে ডেডলকের কথা মনে আছে? মনে থাকার কথা না, এটা ভুলে যাওয়ারই কথা। আচ্ছা, ডেডলকের কাজটা কি? ডেডলকের কাজ হচ্ছে যে যখন আমি মাল্টিপল প্রসেস রান করি তখন কোনো ক্ষেত্রে আহ কোনো একটা প্রসেস অন্য একটা প্রসেসের যে এলোকেটেড যে স্পেসটা, সেই স্পেসটা ইউজ করতে চায়, তখন হচ্ছে যে একটা ত্রিমাত্রিক সম্পর্ক তৈরি হয়, মানে একটা রিসোর্সের জন্য দুইটা প্রসেস হয়ে যায়। তো এই ধরনের কোনো যদি ট্রাফিক বা এই ধরনের কোনো সিচুয়েশন যদি আসে বা এই ধরনের কোনো সার্কামস্টেন্স যদি ক্রিয়েট হয়, তখন ওইটাকে বলা হচ্ছে ডেডলক। তখন হচ্ছে যে প্রসেসগুলো নিজেদের মধ্যে হচ্ছে যে কমিউনিকেশন করে আর কি। তো ওই কমিউনিকেশনের জন্য আসলে আমাকে একটা কানেকশন দরকার হয়। তো এই কানেকশন ক্রিয়েট করার জন্য কিন্তু আমার এই অপারেটিং সিস্টেমকে সিস্টেম কল করতে হয় বা অপারেটিং সিস্টেমকে তার কার্নেল মোডকে ক্রিয়েট করতে কল করতে হয়, বুঝছো? কারণ এখানে আমার সিপিইউ এক্সিকিউশনের বিষয়টা আছে। আচ্ছা, তারপরে যখন এটা শেষ হয়ে যাবে তখন তো আর আমি এটাকে ডিলিট করবো। সো ডিলিট করার জন্য অবশ্যই তোমার সিপিইউটাকে রিলিজ করতে হবে। সো রিলিজ করার জন্য এখানে আসলে সিস্টেম কল করে থাকে। তাছাড়া হচ্ছে যে যে তোমার সেন্ড বা রিসিভ মেসেজ, মানে প্রসেস, মানে মাল্টিপল প্রসেসের মধ্যেও কানেকশন হইতে পারে, আবার দুইটা পিসির আলাদা আলাদা দুইটা পিসির মধ্যেও কানেকশন হইতে পারে। তো হচ্ছে যে তোমরা ওই যেটা হচ্ছে, তো এদের নিজেদের মধ্যে আবার কিছু মেসেজ সেন্ড বা তোমার যে রিসিভিং এর জন্য আসলে এরা সিস্টেম কল করে আর কি। তারপর হচ্ছে যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে স্ট্যাটাস চেক করা, তোমার প্রসেসের স্ট্যাটাস কি আছে। যেমন তোমার প্রসেসের স্ট্যাটাস যদি এরকম থাকে যে তোমার প্রসেসটা আসলে তোমার মানে কি, মানে প্রসেসের কাজ শেষ, এক্সিকিউশন শেষ, ঠিক আছে, তখন হচ্ছে যে তোমার অপারেটিং সিস্টেম ওই স্ট্যাটাসটা দেখে ওই প্রসেসটাকে কিল করে দেয় বা ইন করে দেয়, এরকম আর কি। তো স্ট্যাটাস ইনফরমেশন দেওয়ার জন্য এখানে আসলে সিস্টেম কল হয়। তারপরে এটা তো আছে অ্যাটাচ ও ডিটাচ রিমোট ডিভাইসেস, ঠিক আছে।
তো এই হচ্ছে মোটামুটি 5টা এখানে ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে আসলে সিস্টেম কল গুলা মানে এগুলো সিস্টেম কলের ক্যাটাগরি আর কি। মানে আমরা দেখছিলাম যে কোন কোন জায়গাগুলোতে বা কোন কোন ক্যাটাগরি গুলোতে বা কোন কোন সেকশন গুলোতে আসলে সিস্টেম কল হয় বেসিক্যালি। তবে এগুলা ছাড়াও আসলে আমরা যে যত মেজর বা মাইনর যত কাজই করি না কেন সবগুলো আসলে মানে অপারেটিং সিস্টেম আসলে সিস্টেম কলের মাধ্যমে কাজ করে আর কি। বুঝতে পারছো? তো এই ছিল আজকের মোটামুটি লেকচার। তো কার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো আর কি। তো এই যে লেকচারটা, এই লেকচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? ওকে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে তোমাদের 25 তারিখ পরীক্ষা দিবা তোমরা, বুঝছো? 25 তারিখ বৃহস্পতিবার পরীক্ষা দিবা। পরীক্ষার সিস্টেমটা হচ্ছে আমি টাইমটা জানাই দিব পরে। পরীক্ষার সিস্টেম হচ্ছে যে তোমাদের কোয়েশ্চেন দেওয়া হবে, সো কোয়েশ্চেন দেওয়ার টাইম থেকে 2 ঘন্টার মধ্যে ওইটা লিখে, 2.5 ঘন্টা টাইম থাকবে, 2.5 ঘন্টা না আসলে এরকম 2 ঘন্টা টাইম থাকবে। সো তোমরা 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে লেখা শেষ করবে। লেখা শেষ করে ওটাকে ছবি তুলে পিডিএফ করে 10 মিনিটের মধ্যে, তারপরে হচ্ছে ক্লাস ওই যে তোমার যে গুগল ক্লাসরুম, সেই গুগল ক্লাসরুমে এটাকে সাবমিট করতে হবে, বুঝছো? জি স্যার। তো 25 তারিখ পর্যন্ত মানে এর আগে ক্লাস হবে, ধরো 22 তারিখ পর্যন্ত ক্লাস হবে, 23 24 না ধরো 21 তারিখ পর্যন্ত ক্লাস হবে আর কি। তাহলে 22 23 24 3 দিন সময় পাবো আর কি পুরো জিনিসটা দেখার। তারপর 25 তারিখটা একদম হবে, বুঝছো সবাই? আচ্ছা, তারপরে ভাইবা কবে হবে? ভাইবাটা আমি পরে জানাই দেবো। ভাইবা হচ্ছে ধরো 28 তারিখে হইতে পারে ভাইবা, বুঝছো? সো এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, এই লেকচার বা আদার্স কোনো যে লেকচার গুলো আছে। এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে কোয়েশ্চেন থাকতে পারে পরীক্ষায়। এই ধরো এই যে দেখো আমি বলে রাখি যে এরকম সিস্টেম কলের নাম দেওয়া থাকবে, তো তোমাকে বলতে হবে যে কোন ক্যাটাগরিতে এটা পড়ে। তো এগুলা কিন্তু একটু দেখতে হবে যে কোন ধরনের সিস্টেম কল হয়, বুঝছো? জি স্যার। আজকে কত তারিখ? 15 না? 1 মাস হয়ে গেছে। লাস্ট 15 তারিখ আমরা ক্লাস শুরু করছিলাম। ওকে, কাসার হোসেন আসো, সাদিয়া সালসাবিল আসো, সাদিয়া সালসাবিল, রাদওয়ান, জি স্যার, রেদন আছে। আবু তালহা চৌধুরী, ইসমাইল আহমেদ আসো, সবরুল করিম, আব্দুল্লাহ, Yes, sir. Abdullah. সরোয়ার কামালি, জীবন কুমার দাস, মাজিদি, জি স্যার। মাজিদি আসো না? আফসানি আসো, জি স্যার, আছি স্যার। হুমায়রা, তাড়াতাড়ি বলবো একটু। হুমায়রা আসো, হুমায়রা, মাইদুল ইসলাম, Yes, sir. শাফি, ইয়েস স্যার। এই দেবশ্রী দত্ত আসো, Yes, sir. সজীব সূত্রধর, Yes, sir. সজীব আসো না? জেনি বেগম আসো, Yes, sir. সুইটি, Yes, মারুফা sir. আক্তার সুইটি, জসিম খান, আবিদা খানম, আয়শা আক্তার আসো, তানভীর আহমেদ। এই শুনো, তোমরা তোমরা যারা অ্যাটেন্ড আছো দেখো তো কারো কোনো সমস্যা আছে কিনা, এই জন্য দেখাইতেছে। আর আর কিন্তু দেখাইতাম না পরে। আচ্ছা, জসিম খান আসো, জসিম খান আমার গতকালকে নক দিছিল, আসো জসিম খান। যেই ছেলে থাকে না পরে আমার নক দেয়। জসিম খান আসো, না থাকলে আমি অ্যাটেন্ডেন্স কেমনে দিব বলো তো? আচ্ছা, আবিদা খানম আসো, আবিদা, আয়শা আক্তার আসো, তানভীর আহমেদ নাই। আচ্ছা, তারপর হচ্ছে ইত্তিমাম রাশেদ চৌধুরী Yes, আসো, আছি স্যার, আছি আছি। মাহফুজুল, মাহফুজুল, অর্ণব আসো না? আব্দুর Yes, রহিম sir. আসো, আব্দুর Yes, রহিম, sir. Yes, sir. নাইম আহমেদ, Yes, sir.
শহীদ নাসিম, আব্দুল শহীদ নাসিম আসো? তমাল কৃষ্ণ দাস, Yes, sir. তমাল কৃষ্ণ দাস, ওই যে ইয়া, তোমার কোনো রিলেটিভ কি সাস থেকে পাস করছে নাকি, সিএসসি থেকে? না স্যার, তোমার বাড়ি কই? হবিগঞ্জ? মৌলভীবাজার স্যার। তোমার কোনো রিলেটিভ সিএসসি সাস থেকে পাস করছে না? না। আচ্ছা। ফেরদৌস আরাফাত চৌধুরী, ইয়েস স্যার। রুবায়েত বিনতে ওয়াহিদ, রুবায়েত বিনতে ওয়াহিদ নাই। শাহরিয়ার নাইম, Yes, sir. আব্দুর রহিম, প্রেজেন্ট স্যার। আব্দুর রহিম দুইজন আছো না? একটা 44 আর একটা এখানে কত? জি স্যার, 22 আমি মনে বি হয়। সেকশনের স্যার। হুম। সিআর। এনি তালুকদার, এনি Yes, তালুকদার, sir. প্রিয়াঙ্কা দাস দীপা আছো? স্যার 48 48 কে? জেসমিন। আগে ক্লাস করো নাই? স্যার আমি ফার্স্ট ইয়ার ক্লাস করছিলাম স্যার। জেসমিন কি? জেসমিন এই যে এইভাবে না, GESMIN, জি, JES JE SMIN আরো একটা ক্লাস করছিলাম স্যার। হ্যাঁ, জেসমিন পরে কি? একেটি ইয়ার। জেসমিন আক্তার প্রথম ক্লাস করছো? জি, পরে আর পরে কোনটা করছো? আজকেরটা। ইয়া মালিক, অবস্থা খুবই খারাপ। প্রিয়াঙ্কা দাস দীপা আছো? স্যার, হ্যাঁ বলো, স্যার আবু তালহা স্যার। নাম কি? আবু তালহা। আচ্ছা আমি দাঁড়া, ওইটা শেষ করে আসতেছি, আমারটা উপরে রয়ে গেছে। আচ্ছা তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা দাস দীপা আছো নাই? উম্মে জান্নাত আছো? ওয়াজেদ আখলাক চৌধুরী আছো? Yes, sir. খাদিজা ফারজানা বৃষ্টি, খাদিজা ফারজানা বৃষ্টি আছো? বদরুল ইসলাম, Yes, sir. বদরুল ইসলাম তুমি IELTS দিছিলা না? এই বদরুল? জি স্যার। আচ্ছা। নিপারানী তালুকদার, সেকেন্ড ক্লাস 1 স্যার। সেকেন্ড ক্লাস স্যার ছিলাম স্যার, আপনি শূন্য দিয়ে রাখছেন। না না না, এটা ফার্স্ট ক্লাস কি, দুইটা অ্যাটেন্ডেন্স। আচ্ছা নিপারানী তালুকদার আছো? Yes, sir. এতদিন কই ছিলা নিপারানী, যে মাত্র দুইটা ক্লাস করছো? স্যার আমি তো ছিলাম স্যার, গত একটা ক্লাস করছিলাম না কোনটা করো নাই? স্যার। ওই যে গত গত ক্লাস করছি না। হ্যাঁ গত ক্লাস করছো না, দুইটা অ্যাটেন্ডেন্স দিছি। পরে আগের গুলো তো করছি স্যার। প্রথম ক্লাস তো করো নাই, এরপরে যে এখানে 3 জি না নাম্বার স্যার, ক্লাস। প্রথম ক্লাসই তো করলাম স্যার। এখানে এই ক্লাসটা ছাড়ছে। আচ্ছা যাক, সমস্যা নাই। প্রথম ক্লাসে দুইটা প্রেজেন্ট নেই স্যার। ইয়েস। স্বাধীন ঘোষ আছো? স্বাধীন ঘোষ, জি স্যার, আছি স্যার। আবিদা আক্তার, স্যার জি, আমার স্যার। স্যার মানে ওই যে মাঝখানের জিরোটা স্যার ওখানে থাকবে না স্যার, আমি ওই ক্লাস করেছিলাম স্যার। আচ্ছা আর প্রথম দুই ক্লাসে প্রথম ক্লাসে স্যার। আচ্ছা আমি শেষ করে আসি, তোমরা একটু কাইন্ডলি জসিম খানকে একটা কল দাও তো। আচ্ছা আবিদা আক্তার আছো? জি স্যার। কাদির আব্দুল কাদির, Yes, sir. নুসরাত জাহান এমি, স্যার আচ্ছা কেউ একজন জসিম খানকে কল দিয়ে একটু বলো তো আসার জন্য। ফরিদা চৌধুরী আছো? ইয়েস স্যার। মানিক মোল্লা, আছো? মানিক মোল্লা, আচ্ছা মানিক মোল্লা ছেলে না মেয়ে? ছেলেই তো হওয়ার কথা, লাস্ট ক্লাস হয়েছিল না। ফারজানা রহমান আছো? ইয়েস স্যার। পাপিয়া রয় আছো? Sorry. আচ্ছা এর বাইরে আর কেউ আসেনি অ্যাটেন্ডেন্সের? স্যার আমি তো একটা ক্লাসও মিস করছি না স্যার। তোমার আইডি বলো। লাস্টে স্যার 41 আব্দুল্লাহ। না আব্দুল্লাহ তোমার মিস আছে মনে হয়।
তুমি ওই যে প্রথম ক্লাস মনে মিস করছো প্রথম ক্লাস স্যার আমি প্রথম ক্লাস করছি আমি স্যার দিয়ে আমি দিছি গাড়িতে যারা miss গাড়িতে থাকিয়া করছি স্যার স্যার আমি আসি স্যার আমার অ্যাটেন্ডেন্সটা স্যার দেওয়া হয়নি এখন আজকে স্যার ওই যে 60টা স্যার আমার মানে লাস্ট ক্লাস করছি না, এর আগের ক্লাসগুলোতে স্যার সবগুলো করছি স্যার। 60 নাম কি স্যার শুনতে পাচ্ছেন? নাম কি তোমার 60 তো এখানে নাম কি তোমার স্যার স্বাধীন ঘোষ স্যার। স্বাধীন তো প্রথম ক্লাস রেকর্ডিং করছিলা চলতেছে স্যার লাস্ট